দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ভোটের অঙ্কে। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমরা বারবার বলেছি দাবার অঙ্ক বড় জটিল, চাল দিতে হয় একেবারে ভেবে চিনতে। আর তার চেয়েও অনেক বড় জটিল হচ্ছে ভোটের অঙ্ক। সামনে থাকে অনেক প্রার্থী, অনেক দল, থাকে অনেক মত, গোত্র আর আঞ্চলিক নানা ফ্যাক্টর। আর এসবই নির্ধারণ করে নির্বাচনের জয় পরাজয়ের একটি জটিল সময়করণ। আজ আমরা ফেনীর 3টি আসন এবং টাঙ্গাইলের 8টি আসনের ভোটের হিসেব মিলিয়ে দেখব এবং জানার চেষ্টা করব এই সমস্ত আসনের যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো নিয়ে আলাদা আলাদা করে কিছু অঙ্ক করানোর চেষ্টা করব। ফেনী ইস্যুতে যদি বলি তাহলে কি দাঁড়ায়? বলা হয়ে থাকে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক ভূমি হওয়ায় এই জেলায় ভোটের মাঠে বিএনপির বরাবরই একটা শক্ত অবস্থান রয়েছে এবং যে পরিসংখ্যান আমার হাতে আছে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত নির্বাচনের ফলাফল বিশ্লেষণে যে তথ্য মিলেছে তার মধ্যে 2001 থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জামাত বিএনপি জোটবদ্ধভাবে নির্বাচন করেছে। সেক্ষেত্রে এবার নির্বাচনে বিএনপি জামাত আলাদাভাবে নির্বাচন করাতে তাদের ভোট ব্যাংকের হিসেব নিকাশ পাল্টে গেছে। অধিকন্তু নতুন এবং তরুণ ভোটার তারা কিন্তু ফলাফল নির্ধারণে একটি চলক হতে পারে। জেলায় মোট ভোটারের 44.60% এবার 18 থেকে 37 বছর বয়সী তরুণ ভোটার, যাদের মধ্যে কিছু সংখ্যক ভোটার 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করলেও এবার কিন্তু কার্যত দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের স্বপ্ন নিয়ে তারা আবারও ভোটের মাঠে আসছে। যদিও মাঝখানে একটি দীর্ঘ সময় তারা ভোট দিতে পারেনি, কারণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন না হওয়ার কারণে, যে কারণে তাদের যে ভোটের না দেওয়ার কারণে তাদের ফলাফলটা কিন্তু তেমনভাবে এখানে পড়েনি। বলে রাখি, ফেনীতে মোট ভোট কেন্দ্র 121টি, 2টি পৌরসভার 14টি ইউনিয়ন নিয়ে এই ফেনী 1 আসন। ফেনী 1 আসনে বৈধ প্রার্থী রয়েছেন 9 জন। হেভিওয়েট প্রার্থী তালিকা আছেন বিএনপি সমর্থিত রফিকুল আলম মজনু এবং আছেন জামাত ইসলামী সমর্থিত প্রার্থী SM কামাল উদ্দিন। ওদিকে ফেনী 2-এ 8 জন বৈধ প্রার্থী আছেন। সেখানে বিএনপি সমর্থিত অধ্যাপক জয়নুল আবেদিন ভিপি তিনি আছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ইসলামী আন্দোলন বাংলাদেশের একরামুল হক তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেটা বৈধ হয়েছে, সেই হিসেবে তিনিও আছেন প্রার্থীর তালিকায়। আছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী জসিমউদ্দিন। অন্যদিকে ফেনী 3 আসনে সেখানে 8 জন প্রার্থী আছে এবং আছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু, বাংলাদেশ জামাত ইসলামীর ডাক্তার ফখরুদ্দিন মানিক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের মালেক মনসুর। মোটামুটিভাবে আমরা দেখে নিলাম, আমরা একটু ভোটের অঙ্কটাও দেখে নিতে চাই, নির্বাচনগত কিছু তথ্য, তাহলে আলাপ করতে সুবিধা হবে। যদি একটু দেখে নিই ফেনী 1 আসনের কি অবস্থা। আমরা বরাবরই বলে আসছি যে ফেনী যে 3টি আসন রয়েছে, 3টি আসনে কিন্তু এবার মোটামুটিভাবে অনেক বড় চলক হচ্ছে নতুন ভোটার। সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যেখানে 3,81,162 জন মোট ভোটার রয়েছেন, সেখানে একটা বড় শতাংশ অর্থাৎ 41.63% কিন্তু তরুণ ভোটার। কাজেই বলা যেতেই পারে যে তাদের ভোট আসলে নতুন করে হিসেব নিকেশ পাল্টে দিতে পারে। 2008 সালে ভোটার আমরা দেখেছিলাম 2,22,485, এবার কিন্তু 1.5 লাখেরও বেশি ভোটার নতুন যুক্ত হয়েছে। ফেনী 1 আসন দেখে নিলাম, ফেনী 2-এ একটু ঘুরে আসতে চাই। ফেনী 2 আসনেও আমরা দেখতে পাচ্ছি যে এখানেও তরুণ ভোটার একটা বড় ফ্যাক্টর হবে, তবে ফেনী 1 আসনের তুলনায় ফেনী 2-এ আসলে তরুণ ভোটারের সংখ্যা কিছুটা কম। সেখানে 41% ছিল, এখানে 39%। 2008 সালের যে ভোটার সংখ্যা সেখান থেকে প্রায় 2.5 গুণ ভোটার কিন্তু বেড়ে গেছে এবং নারী পুরুষের সংখ্যাটাও কিন্তু কাছাকাছি। তার মানে এখানে নারী ভোটার কিন্তু অনেক বড় ফ্যাক্টর। তার মানে যে সমস্ত প্রার্থীরা নতুন ভোটার, বিশেষ করে তরুণ ভোটার এবং নারী ভোটারদেরকে আকৃষ্ট করতে পারবেন, নির্বাচনে কিন্তু বিজয়ের হাসিটা তিনি হাসবেন। ফেনী 2-এর অঙ্ক মেলালাম, ফেনী 3টা একটু দেখে আসতে চাই, তাহলে আলাপ করতে সুবিধা হবে। এখানেও আমরা তরুণ ভোটারদের একটা বিপুল সংখ্যা গরিষ্ঠতা দেখতে পাচ্ছি এবং সবচেয়ে বেশি অর্থাৎ ফেনী 1, 2 এবং 3টি আসনের মধ্যে সবচেয়ে বেশি তরুণ ভোটার কিন্তু ফেনী 3 আসনে রয়েছে। সংখ্যাটি 43.89%, মানে 44% বলা যেতেই পারে। এবং এখানে কিন্তু নারী পুরুষের ব্যবধান খুবই কম। তার মানে এখানে নারী যে নেতৃত্বের একটা জায়গা রয়েছে ভোটারদের মধ্যে, নতুন ভোটার এখানেও কিন্তু লক্ষণীয় 25,987। মোটামুটিভাবে আমরা দেখে নিলাম 3টি আসনের আপডেট। আমরা এবার মাঠের খবরটা নিতে চাই। আসলে দীর্ঘদিন ধরে একদম মাঠ পর্যায়ের অলি গলিতে ঘুরে গুরুত্বপূর্ণ বিভিন্ন আসনগুলো সংগ্রহ করেছেন, তথ্যগুলো সংগ্রহ করেছেন আমাদের সহকর্মী জহিরুল হক মিনু। ফেনী 3টি আসন নিয়ে তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। জহিরুল হক মিনু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার সাথে কয়েকটি বিষয় নিয়ে একটু আলাপ করতে চাই, কারণ আমরা ফেনী যে আসনটা সেই আসনটা এক বাক্যে
যদি বর্ণনা করতে চাই, এটা আসলে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃকভূমি এবং বিএনপির একটা বরাবরই এই জায়গাটাতে নিজেদের একটা অবস্থান রয়েছে। কাজেই সেই জায়গাটাতে এবার আলাদা একটা আবেগ কাজ করবে স্বাভাবিকভাবে ভোটারদের মধ্যে। সেই আবেগের জায়গাটা তো বলবেন। আলোচিত বিষয় হচ্ছে ফেনী 3 আসনে সর্বোচ্চ সংখ্যক তরুণ ভোটার রয়েছে। তরুণদের কি চাওয়া সেটা একটু বলবেন, এবং পাশাপাশি কি কি ফ্যাক্টর থাকতে পারে সেগুলো একবার একটু জেনে নেব আপনার কাছ থেকে। মিলন। রাকিব, আপনাকে ধন্যবাদ। আপনি ফেনী যে ভোটের অঙ্কের কথা বলছেন, আমি খুব অল্পতে আপনাকে বলার চেষ্টা করব। ফেনীর 3টি আসন এবং এখানকার যে 13 লক্ষ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমি যদি শুরু থেকে ফেনী 1 আসন বলি, সেখানে আপনি যেমনটি বলছিলেন যে এটি বেগম খালেদা জিয়ার আসন, এবং এই আসনে তিনি এখান থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন, এবং তাতে আপনি বুঝতে পারছেন এখানকার আসলে বিএনপির অবস্থান কি। আমি যদি আপনার এবার যে সর্বশেষ যে নির্বাচন, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, এখানে কিন্তু খালেদা জিয়ার পরিবর্তে এখানে নির্বাচন করছেন বিএনপির রফিকুল আলম মজনু। আমি যদি এখানকার আপনাকে একটা তথ্য দিই, সেটা হচ্ছে 1991 সালে এখানে জামাত পেয়েছিল 778 ভোট, এবং 96 সালে এখানে 8,850 ভোট পেয়েছিল জামাত। এবার বিএনপির প্রতিদ্বন্দ্বী জামাতের প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন। তিনি যেহেতু দীর্ঘ অনেক 3টি নির্বাচন এখানকার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হয়নি, আপনি যেমনটি বলছিলেন যে, তো সেক্ষেত্রে এবার আমরা যদি বিএনপি এবং জামাতের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর যদি আমরা ভোটের হিসাব করতে যাই, সেক্ষেত্রে বরাবরই খালেদা জিয়ার প্রভাব এবং বিএনপির প্রভাব এখানে খুবই দৃশ্যমান। এর বাইরে যদি আমরা ফেনী 2 এর কথা বলি, সেখানে যিনি বিএনপির প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক জয়নাল আবেদিন বিপি, তিনি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, এবং ফেনীতে প্রথম মুক্তিযুদ্ধের সময় তিনি 2 মার্চ ফেনীতে পাকিস্তানের পতাকার পরিবর্তে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছেন এবং মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন। এবং ভোটের মাঠে তিনি 1973 সালে এখানকার যে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার সাথেও তিনি কিন্তু ভোটের অঙ্কে। এখানে যদি একটু থামাই আপনাকে, মানে ধারাবাহিকভাবে আপনি খুব চমৎকার তথ্যগুলো দিচ্ছেন, কিন্তু এই ফাঁকে একটা বিষয় একটু জেনে নিতে চাই। মানে প্রতিটা এলাকায় এমন কিছু সমস্যা থাকে, যেই সমস্যাতে হাত দেওয়ার প্রতিশ্রুতি যদি কোনো প্রার্থী দেন বা সেটা যদি ভোটাররা প্রত্যাশা করেন, তাহলে আসলে সেই প্রার্থী অনেক দূর এগিয়ে যায় এবং এলাকার উন্নয়নটা হয়। এখানে আসলে সমস্যাটা কোথায়? সবচেয়ে বেশি কোন নাগরিক সংকট রয়েছে ফেনীতে? ফেনী 1 এর কথা যদি বলি, সেখানে হচ্ছে আপনি জানেন যে 2024 সালে যে ফেনীতে যে বন্যাটি হয়েছে, এখানকার নদী শাসনটা হচ্ছে বড় জরুরি ইস্যু। তো সেক্ষেত্রে আসলে আমরা বিএনপির প্রার্থীর সাথে কথা বলেছি, জামাতের প্রার্থীর সাথে কথা বলেছি, তারাই কিন্তু নদী শাসনের যে বিষয়টি, মোহরী, কহুয়া, সিলোনিয়া নদী তারা খননের কথা বলছেন, স্থায়ী বাঁধের কথা বলছেন, এবং বিশেষ করে জামাত প্রার্থী তরুণদেরকে নতুন বাংলাদেশ করার যে স্বপ্ন, 24-এর যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নের কথায় যোগ দিচ্ছে। পাশাপাশি এখানকার যে যারা আছেন, আমরা যদি এরপর ফেনী 2 এর কথা বলি, সেক্ষেত্রে বিপি জয়নাল এখানে বড় ফ্যাক্টর। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা আছেন আমার বাংলাদেশের চেয়ারপারসন মুজিবুর রহমান মঞ্জু, তিনি ইগল প্রতীক নিয়ে প্রথমবারের মতো ফেনীতে নির্বাচন করছেন। এবার প্রার্থীদের সম্বন্ধে বেশ কিছু তথ্য আমাদের হাতে আছে, এবং এর আগে যে সিরিজ প্রতিবেদনগুলো আপনার কাছ থেকে পেয়েছি, সেখানেও বোধহয় আমরা কিছুটা দর্শকদের সামনে তুলে ধরতে পেরেছি। অনেক ধন্যবাদ জয়নাল মিলু, আপনার কাছ থেকে তথ্যগুলো জানলাম। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও কথা হবে আপনার সঙ্গে। দর্শক, আমরা মোটামুটিভাবে ফেনীর যে 3টি আসন, সেই 3টি আসনের ভোটের অঙ্ক মেলানোর চেষ্টা করলাম। আমার হাতে টাঙ্গাইলের আরও 8টি আসন রয়েছে, সেগুলো নিয়ে কথা হবে ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে। থাকবেন ভোটের অঙ্কের সঙ্গে। আবার আমন্ত্রণ জানাচ্ছি ভোটের অঙ্কে, রাকিব হাসান আপনাদের সঙ্গে আছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম ফেনীর 3টি আসন নিয়ে। এরপর যে আমরা টাঙ্গাইল সম্বন্ধে জানবো, বলে রাখি আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে রীতিমতো সরগরম হয়ে গেছে টাঙ্গাইলে মোট 8টি আসন রয়েছে। সেই আসনগুলোতে প্রার্থী আর ভোটাররা নানা জল্পনা কল্পনা শুরু করেছেন। প্রার্থীদের কাছে উন্নয়ন সহ নানা দাবিও তুলেছেন ভোটাররা, আবার ভোটাররাও বিজয়ী হতে নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন। নির্বাচন কার্যালয় এবং স্থানীয় যে সূত্র, সেগুলো জানিয়েছে টাঙ্গাইলের 12টি উপজেলা নিয়েই মূলত এই 8টি সংসদীয় আসন। আমরা আসনগুলো যথারীতি এক নজরে একটু দেখে নিতে চাই, তাহলে আলাপ করতে সুবিধা হবে। মোটামুটি হবে টাঙ্গাইল 1 আসনটা যদি একটু জানতে পারি আমরা। এখানে বলে রাখি টাঙ্গাইলের 8টি আসনেও কিন্তু অনেক বড় ফ্যাক্টর হবে 2008 সালের পরে যারা আসলে নির্বাচনে বিমুখ ছিলেন, সেই সমস্ত ভোটাররা এবার যুক্ত হচ্ছেন।
এবং সেই সমস্ত ভোটারদের সংখ্যা ধরলে প্রায় দ্বিগুণের কাছাকাছি মোট ভোটার এবার দেখা গেছে। অর্থাৎ দ্বিগুণ যে ভোটার যুক্ত হলেন তারাই কিন্তু ভোটের ফলাফল পাল্টে দিতে পারেন। 33% নতুন ভোটার এখানে আছে। টাঙ্গাইল 2-এর ক্ষেত্রে যদি আমরা দেখি, সেখানেও আমরা তরুণ ভোটারদের সবচাইতে বেশি আধিপত্য দেখতে পাচ্ছি, 32%। এবং এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে নারী পুরুষের পার্থক্য মাত্র 2000। অর্থাৎ 2000-এর পার্থক্যে নারী পুরুষ যখন অবস্থান করছে, তা মানে বোঝা যাচ্ছে নারী সংখ্যাগরিষ্ঠতা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে প্রার্থীদের কাছে। অর্থাৎ নারীদেরকে যারা তাদের সুযোগ সুবিধার কথাটা বলে আকৃষ্ট করতে পারবেন, সেই প্রার্থীরা মোটামুটিভাবে কিন্তু দর্শক এগিয়ে যাবেন। আমরা টাঙ্গাইল 3-এর দিকে যদি একটু তাকাই, সেখানে আমরা মোট ভোটারের সংখ্যা দেখতে পাচ্ছি 3,82,000। আমরা যদি 2008 সালের সাথে তুলনা করি তাহলে দেখতে পাচ্ছি প্রায় 1 লাখেরও বেশি ভোটার কিন্তু এবার যুক্ত হয়েছেন। যারা যুক্ত হয়েছেন তাদের আবার 31.90% তরুণ ভোটার রয়েছেন। কাজেই এখানে তরুণ ভোটার একটা বড় ধরনের ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এবং এখানে কিন্তু আগের আসনের তুলনায় নারী পুরুষের পার্থক্য আরও কম, মাত্র 1000 পার্থক্য রয়েছে। কাজে এখানেও কিন্তু নারী ভোটার অনেক বড় ফ্যাক্টর। টাঙ্গাইল 4 আসনেও একটু দেখে নিতে চাই। 8টি আসন, অনেক দীর্ঘ আসন। আসলে 4 নম্বর আসনে আমরা আছি। এখানেও আমরা দেখতে পাচ্ছি 2.5 লাখের মতো নতুন ভোটার যুক্ত হয়ে গেছেন। তরুণ ভোটার এখানে 32.39%। ঠিক আগের যে আসনগুলো আমরা দেখছিলাম গড় করলে দেখতে পাচ্ছি 30%-এর ওপরেই কেবল আসলে মোটামুটিভাবে এখানে নতুন ভোটাররা রয়েছেন। কাজে তরুণ ভোটারদের একটা বড় ফ্যাক্টর এখানে কাজ করছে। আমরা টাঙ্গাইল 4 দেখে নিলাম। টাঙ্গাইল 5-এ একটু দেখে আসতে চাই ছোট করে। এখানেও আমরা বেশ দাপট দেখতে পাচ্ছি। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যে 5টি আসন আমরা বললাম, তার ভিতরে সবচাইতে বেশি তরুণ ভোটাররা কিন্তু এই টাঙ্গাইল 5 আসনের মধ্যে রয়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি 33%-এর ওপরে, প্রায় 34%। এবং এখানে কিন্তু নারী পুরুষ একেবারে সমানে সমান। অর্থাৎ নারী ভোটার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। 2008 সালে যে ভোটার যুক্ত হয়েছেন তারাও এখানে বড় ধরনের ফলাফলে ভূমিকা রাখতে পারেন। টাঙ্গাইল 6 আসনের দিকে একটু তাকাই, সেখানেও আমরা মোটামুটিভাবে নতুন আরও 2,11,000 ভোটার যুক্ত হতে দেখেছি 2008 সালের সাথে আমরা তুলনা করি। এবং নতুন করে যে সীমানা নির্ধারণ হয়েছে, সেই সীমানা নির্ধারণে একটা বড় প্রভাব পড়েছে। তরুণ ভোটার সেই হিসেবে কিছুটা কম আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ আগে 30%-এর উপরে ছিল, এখানে 23%-এর কাছাকাছি। টাঙ্গাইল 7 আসন, এবং টাঙ্গাইল 7 আসনের ক্ষেত্রে আমরা নারী পুরুষের পার্থক্য একেবারে কম। যথারীতি তরুণ ভোটার এখানে 30%-এর বেশি, 31.36%। এখানেও এটা একটা বড় ভূমিকা রাখবে। সবচেয়ে লক্ষণীয় বিষয়, এখানে তৃতীয় লিঙ্গের সংখ্যা কিন্তু এই 7টি আসনের মধ্যে সবচেয়ে বেশি, 6 জন রয়েছেন এখানে আসলে তৃতীয় লিঙ্গের ভোটার। সবশেষ আসনটা দেখে নিতে চাই, টাঙ্গাইল 8 আসন। টাঙ্গাইল 8 আসনে আমরা এখানে সবচেয়ে বেশি তরুণ ভোটার দেখতে পাচ্ছি, 34.68%। তার মানে বোঝা যেতে পারে যে এটা আসলে তরুণদেরই আসন। মোট ভোটার 4,14,000। আমরা যদি 2008 সালের সাথে তুলনা করি তাহলে দেখতে পাচ্ছি প্রায় 2.5 লাখ, ইনফ্যাক্ট 3 লাখ মতো নতুন ভোটার এখানে যুক্ত হয়েছে। আমরা মোটামুটিভাবে দেখে নিলাম, 8টি আসন সম্বন্ধে একটা ধারণা পেলাম। এবং আমরা দেখতে পাচ্ছি যদি আমরা ভোটের অঙ্কের কথা মেলাই তাহলে প্রায় 31.37% আসলে এই গড়ে তরুণ ভোটার এখানে রয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে টাঙ্গাইলে তরুণ ভোটারদের একটা দাপট থাকবে। আমরা টাঙ্গাইল থেকে সহকর্মী এম এ রাজ্জাকের সঙ্গে একটু কথা বলে নিতে চাই। এম এ রাজ্জাক, আপনার কাছ থেকে ধারাবাহিক প্রতিবেদন আমরা দেখেছি, এবং সেই প্রতিবেদনে আপনি নানামুখী সংকট তুলে ধরেছেন। ভোটারদের প্রত্যাশার খবর আমরা দেখেছি, এবং প্রার্থীদের প্রতিশ্রুতির খবরও আমরা জানছিলাম। সব একত্রে একটু বলবেন, প্রথমত কোন নাগরিক সংকটটা টাঙ্গাইলে সবচেয়ে বেশি দেখছেন, এবং হেভিওয়েট প্রার্থী যারা আছেন তাদের কথা একটু জানতে চাই যে কোন ধরনের প্রতিশ্রুতি তাদের দিক থেকে আসছে। রাকিব, আপনি জানেন যে এটি ঢাকা বিভাগের খুব অতি কাছের একটি জেলা। এই জেলার প্রথমত যে এই আপনি যেটি বলছেন যে এই যে নতুন ভোটার, এই নতুন ভোটাররাই কিন্তু একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তাদের যে কর্মসংস্থানের বিষয়গুলো রয়েছে, আপনারা জানেন, আপনি রাকিব জানেন যে টাঙ্গাইলের যে তরুণ ভোটার, তাদের যে কর্মসংস্থানের দাবি, তাদের যারা নির্বাচন করবেন বা নির্বাচনে অংশ নিয়েছেন তাদের কাছে কিন্তু শুরু থেকে তারা বলে আসছেন, বিভিন্ন উপজেলার যে তরুণ ভোটাররা তারা বলছেন যে এই যে কর্মসংস্থানের একটি সুযোগ সৃষ্টি করতে পারলে যারাই এই প্রতিশ্রুতি দিবেন তাদের দিকেই তারা ঝুঁকবে।
জিতবেন এমনকি তারা বলেছেন। তবে আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, টাঙ্গাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হচ্ছে টাঙ্গাইল সদর, যেটি 5 আসন হিসেবে জানেন মানুষ। সেই টাঙ্গাইল সদর আসনটি আপনি জানেন যে এখানে একটি হেভিওয়েট প্রার্থী রয়েছে, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, এবং তারই কিন্তু প্রতিপক্ষ রয়েছে বিএনপির আরেকজন প্রার্থী, তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবেই বলেন আর স্বতন্ত্র প্রার্থী হিসেবেই বলেন, তিনি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছেন। এই কারণে এখানে আমি আরেকটি বিষয় বলে রাখি আরেকটি বিষয়, যে টাঙ্গাইলের সবচেয়ে বড় প্রবলেম সেটি হচ্ছে যে চরাঞ্চল রয়েছে টাঙ্গাইল সদর, কালীহাতি এবং এখানে ভুয়াপুর গোপালপুর, তার মানে হচ্ছে টাঙ্গাইল 5, টাঙ্গাইল 4 এবং টাঙ্গাইল 2। এই 3টি আসনে কিন্তু নদী বেষ্টিত আসন। এই নদী বেষ্টিত আসন থাকার কারণে অনেক চরাঞ্চল রয়েছে। সেই চরাঞ্চলের যে সুবিধা বঞ্চিত মানুষ, তারা কিন্তু এবার বলছে যে যারা তাদের এই অসুবিধাগুলো বা সমস্যাগুলো সমাধান করে দিবেন এবং যারা এই প্রতিশ্রুতি দিতে বদ্ধপরিকর, তাদের পাশেই তারা এবার থাকবেন। তার মানে বলা যেতে পারে আরেকটি বিষয় সেই সাথে যুক্ত করতে চাই, যে টাঙ্গাইল 4 আসন, আপনি জানেন যে টাঙ্গাইল 4 আসনে বিএনপির সাথে কিন্তু এখানে আব্দুল লতিফ সিদ্দিকী, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এখানে বিএনপির যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু এখানে দুটো বিষয় একটু যুক্ত করবেন। প্রথমত, প্রবাসী ভোটার এবার অনেক বড় একটা ভূমিকা রাখবে, কারণ আমরা দেখতে পাচ্ছি পোস্টাল ব্যালট আসলে পৌঁছে গেছে এবং তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে। সেই খবরটা আসলে টাঙ্গাইলবাসীর মধ্যে কতটা সাড়া ফেলেছে। এবং দ্বিতীয় বিষয় একটু বলবেন, যেহেতু চরাঞ্চল একটা বড় ফ্যাক্টর, এখানে সীমানা পুনরুদ্ধারণের ক্ষেত্রে এটা কোনো বড় রকমের বাধা তৈরি করেছে কিনা বা নতুন কোনো তথ্যগত গরমিল করেছে কিনা আসলে? রাকিব, সীমানা নির্ধারণের বিষয়টি নিয়ে টাঙ্গাইলে কিন্তু কোনো গরমিল বা যেটি সমস্যা হওয়ার কথা সেটি কিন্তু টাঙ্গাইলে নাই। বিশেষ করে এই সাথে যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন যে পোস্টাল ভোটার, এই পোস্টাল ভোটারের বিষয় নিয়ে গতকাল আমার সাথে কথা হয়েছে। নির্বাচন কর্মকর্তা যিনি রয়েছেন টাঙ্গাইল জেলার, যিনি নির্বাচন কর্মকর্তা, তিনি বলছেন যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন। এই পোস্টাল ভোটারের যে প্রচারণা, তারা সেটি প্রচারণা করছে এবং বিভিন্ন উপজেলাতে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন তারাও প্রচারণা করছেন এবং তাদের জন্য বিশেষ একটি আপনার ভোটপক্ষের ব্যবস্থা করবেন বলেও কিন্তু এই নির্বাচন কর্মকর্তা তিনি জানিয়েছেন যে তাদেরকে। আর এই আরেকটি বিষয় আমি যুক্ত করতে চাই, যারা এখানকার যারা প্রবাসে থাকেন ঠিক তারা তাদের নিজ উদ্যোগে, সেই সাথে আরেকটি বিষয় আমি আরো যুক্ত করতে চাই যে কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে এখানকার যে মালয়েশিয়া প্রবাসী, ঠিক টাঙ্গাইল 4 আসন থেকে তিনি কিন্তু মনোনয়ন চেয়েছিলেন। তিনি মনোনয়ন চাওয়া এবং প্রবাসীদের নিয়ে যে ভোটের একটি অঙ্ক, ভোট দেওয়ার যে একটি পদ্ধতি, সেটি নিয়ে কিন্তু বেশ অনেক আগে থেকে এই সরব ছিলেন। সেই প্রেক্ষাপট নিয়ে তারাও কিন্তু এখানে কাজ করছেন। তারা আমাকে এই বিষয়টি জানিয়েছেন। অনেক তথ্যগুলো আসলে জেনে নিলাম, অনেক ধন্যবাদ মেরাজ্জাক। নিশ্চয়ই টাঙ্গাইলের নতুন কোনো আসনগত সীমানা নির্ধারণের বিষয় যেহেতু হয়ে গেছে, প্রার্থীদের প্রতিশ্রুতি এবং প্রচারণার জায়গাটাও থাকবে এবং নতুন কোনো প্রার্থীর এখানে আসলে মনোনয়ন প্রত্যাহার করা কিংবা যেহেতু জোট তৈরি হচ্ছে তার কী প্রভাব পড়ছে সেগুলো নিয়ে নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা প্রতিবেদন পাবো এবং অনেক ধন্যবাদ। বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে জেনে নিলাম। দর্শক, আমরা মোটামুটিভাবে টাঙ্গাইল এবং ফেনীর পুরো আসনগুলো নিয়ে আমাদের মতো করে আমরা ভোটের অঙ্ক মেলালাম এবং আপনার ভোটের অঙ্ক কিন্তু আপনাকে মেলাতে হবে। দর্শক, কোন হিসেবে আপনি সেটা মেলাবেন সেটা আপনি ভালো জানেন। দেখা হবে আগামীকাল এবং রাত 10টায়। আমরা চেষ্টা করব রংপুর এবং চাঁদপুর এই দুটো নির্বাচনী আসনগুলো নিয়ে আলাপ করতে। সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথে।